ব্যাংক খাতের অন্যতম বড় ঝুঁকি রাজনৈতিক হস্তক্ষেপ। এ ধরনের ঝুঁকি কমাতে কেন্দ্রীয় ব্যাংকের স্বায়ত্তশাসনকে আইনিভাবে নিশ্চিত করতে হবে। এছাড়া ব্যাংক খাতে সুশাসন প্রতিষ্ঠায় যে কোনো সংস্কারের বাধা আসা এটিও এ খাতের আরেকটি বড় ঝুঁকি। বিশেষ করে রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংক ও বেসরকারি খাতের ব্যাংকে সুশাসন প্রতিষ্ঠার উদ্যোগে এমন বাধা আসে। পরিকল্পনা মন্ত্রণালয়ের সাধারণ অর্থনীতি বিভাগের 5 বছর মেয়াদী পরিকল্পনা প্রতিবেদনে এসব কথা বলা হয়েছে। এতে বলা হয়, রাজনৈতিক হস্তক্ষেপকে ব্যাংক খাতের সর্বোচ্চ ঝুঁকি হিসেবে চিহ্নিত করা হয়েছে। সম্প্রতি প্রকাশিত ওই প্রতিবেদনে সংস্কার ও উন্নয়ন নিয়ে বিভিন্ন খাতে আগামী 5 বছরে কি করা উচিত সেই কৌশল ও নীতি আছে। জিইডির ওই প্রতিবেদনে বলা হয়েছে, ব্যাংকের পরিচালনা পর্ষদের ঢিলেঢালা ভূমিকা ও যাচাই বাছাই ছাড়া সুবিধাজনক ঋণ দেওয়ার সংস্কৃতির কারণে ব্যাংক খাতের ঝুঁকি ব্যবস্থাপনা ভেঙে পড়েছে। এমন পরিস্থিতিতে উচ্চ খেলাপি ঋণ আদায়, তদারকি জোরদার, সুশাসন প্রতিষ্ঠা এবং আমানতকারীদের আস্থা ফিরিয়ে আনতে জিইডির ওই প্রতিবেদনে 5 বছর মেয়াদী সমন্বিত কৌশলগত রূপরেখা দেওয়া হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তা কর্মচারীদের জন্য একটি স্বায়ত্তশাসন তো একটি প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশ ব্যাংককে তুলে ধরতে পারে। অবশ্যই বাংলাদেশ ব্যাংকের মানুষও, প্রতিটি কর্মকর্তা আমরা প্রতিশ্রুতিবদ্ধ যে দেশের মানুষকে সেবা দিব সকল রাজনৈতিক ভাবাদর্শের ঊর্ধ্বে থেকে। অর্থাৎ আমাদের কোনো কর্মকাণ্ড, কোনো সিদ্ধান্ত রাজনৈতিক কর্মকাণ্ড বা সমর্থক দ্বারা প্রভাবিত হবে না। দর্শক, এই বিষয়ে আরো বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে আছেন সহকর্মী ওয়ালিদ সাকিব। তিনি আছেন বাংলাদেশ ব্যাংকে। ওয়ালিদ, এই যে 5 বছরের যে একটা কর্মপরিকল্পনা বা একটা সুপারিশ করা হচ্ছে, আসলে এটার কারণে কি ধরনের সুবিধা পাওয়া যাবে, এই বিষয়ে একটু বিস্তারিত আমাদেরকে জানাবেন। ব্যাংক খাতের সবচেয়ে বড় যে সমস্যা এখন সেটি হচ্ছে, এ খাতে আসলে রাজনৈতিক যে হস্তক্ষেপ বিগত আওয়ামী শাসন আমলে আমরা দেখেছি। যে অভিযোগ সেই রেজিমের বিরুদ্ধে রয়েছে যে ব্যাংক খাতে অনৈতিক হস্তক্ষেপের যে বিষয়টি, বিশেষ করে বিভিন্ন ব্যাংকের বোর্ডে যেভাবে আমরা দেখেছি যে একটি শিল্প গ্রুপের কাছে অনেকগুলো ব্যাংকের মালিকানা ছেড়ে দেয়া এবং সেসব ব্যাংকগুলো থেকে কিন্তু লুটপাট, অবাধে লুটপাট চলেছে, ঋণের নামে জালিয়াতি করেছে। যে পরিমাণ ঋণ দেওয়া হয়েছে সে পরিমাণ আসলে কোনো ধরনের মর্টগেজ নেওয়া হয়নি। এ ধরনের অনেক কিন্তু অনিয়ম আমরা সে সময় দেখেছি। অন্তর্বর্তী সরকার যখন দায়িত্ব নিয়েছে তখন এই খাত সংস্কারের জন্য বেশ কিছু উদ্যোগ নিয়েছে। বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের পক্ষ থেকে সে সময় একটি দাবি উঠেছিল। এই দাবিটা আসলে অনেক পুরনো, কিন্তু এটি কখনো কখনো এই দাবিটা খুব জোরালোভাবে উঠে, আবার কখনো কখনো এটি একেবারে স্থিমিত হয়ে যায়। অর্থাৎ এই দাবির পক্ষে তখন কখনো কখনো কথা বলার লোক থাকে না। কিন্তু বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা আসলে বিভিন্ন সময় দাবি তুলেছেন যে বাংলাদেশ ব্যাংকের যে স্বায়ত্তশাসন, একটি স্বাধীন কেন্দ্রীয় ব্যাংকের কথা তারা বলেছেন। অন্তর্বর্তী সরকারের সময় আমরা দেখেছি যে সেই দাবি উঠেছে এবং অর্থ মন্ত্রণালয়ে তৎকালীন যিনি অর্থ উপদেষ্টা ছিলেন তার টেবিলে পর্যন্ত এই দাবিটি গিয়েছে। অর্থ উপদেষ্টা যিনি ছিলেন ডক্টর সালেউদ্দিন আহমেদ, তিনিও একসময় বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিলেন। তিনি যখন গভর্নর ছিলেন তখনও কিন্তু তিনি চেয়েছেন যে ব্যাংক খাতের বাংলাদেশ ব্যাংক যেন স্বাধীনভাবে চলে। কিন্তু আমরা দেখেছি যে তার টেবিলে যখন এই ফাইলটি গিয়েছে তখন তিনি সেটি আসলে কিন্তু সেটি প্রস্তাবটি আসলে অর্থাৎ তিনি আমলে নেননি, বরং তিনি একটি নোট দিয়ে পরবর্তী সরকারের জন্য দেওয়া হয়েছে। এখন যে সরকারেরই প্রতিবেদন বলছে আসলে কেন্দ্রীয় ব্যাংকের স্বায়ত্তশাসনটা দরকার ব্যাংক খাতে শৃঙ্খলা আনার জন্য, সে বিষয়টি নিয়ে আমরা বাংলাদেশ ব্যাংকের সঙ্গে কথা বলেছি। তারা বলছে যে তারা এখনো এই দাবি নিয়ে আসলে তারা চায় সেন্ট্রাল ব্যাংকের যে স্বায়ত্তশাসন সেটিও তারাও চায়। তো আমরা আসলে ওইভাবে এখন আর অন্তর্বর্তী সরকারের সময়ে যেরকম আমরা যে জোরদার দেখেছি তাদের কার্যক্রম যেভাবে দেখেছি এখন সেটি আর নেই। তামজিদ, আশা করি এই নীতিমালা বা এই পরিকল্পনা ফলপ্রসূ হবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে।